আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। নুসরাত জাহান মুন পুরো সংবাদ জুড়ে সাথে আছি। শুরুতেই সংবাদ শিরোনাম। জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে স্মরণ, সাম্প্রদায়িকতা নির্মূলের ঘোষণা কাদেরের, রায় কার্যকরের চেষ্টা চলছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুত অভিবাসীদের দায়িত্ব বিশ্বকে নিতে হবে, গ্লাসগোতে প্রধানমন্ত্রী। বরিস জনসন ও চার্লসের সঙ্গে শেখ হাসিনার বৈঠক। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও টিকা না পাওয়ার অভিযোগ স্কুল শিক্ষার্থীদের, ক্ষুব্ধ অভিভাবকরা। করোনায় আবারও বাড়ল মৃত্যু ও রোগী শনাক্ত। নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি বললেন মোশাররফ। সাম্প্রদায়িক সংঘাতের পেছনে আওয়ামী লীগ জড়িত, দাবি ফখরুলের। দর্শক শিরোনাম বলছিলাম, বিস্তারিত সংবাদে যাচ্ছি। আর শুরুতেই জেল হত্যা দিবস প্রসঙ্গ। আজ ৩রা নভেম্বর, ঐতিহাসিক জেল হত্যা দিবস। এই উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। সকাল 8:30টায় ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ফুলেল শ্রদ্ধা জানান। এরপর সকাল 9টায় আওয়ামী লীগ নেতারা বনানী কবরস্থানে জাতীয় 3 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ এবং এম মনসুর আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, উগ্র সাম্প্রদায়িকতা নির্মূল করাই এখনকার চ্যালেঞ্জ। তিনি বলেন, জেল হত্যাকাণ্ডে বিচারের রায় কার্যকরের পরই নেপথ্যের কুশীলবদের বিষয়ে তদন্ত কমিশন গঠন করা হবে। 15ই আগস্ট ঘটানো হয়েছিল, আমাদেরকে অভিভাবক শূন্য করে। বঙ্গবন্ধু হত্যা মানি জাতি অভিভাবক শূন্য। আর 3রা নম্বরে জাতীয় চার নেতার হত্যাকাণ্ড আমাদেরকে নেতৃত্ব শূন্য করে দেওয়া, বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে নেতৃত্ব শূন্য করে দেওয়া। জেল হত্যা দিবস উপলক্ষে পুরাতন কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও শহীদদের স্বজনরা। শ্রদ্ধা নিবেদন শেষে জেল হত্যার রায় কার্যকরের সর্বাত্মক প্রচেষ্টা চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আর হত্যার পেছনের কুশীলবদের জানতে স্বাধীন কমিশন গঠনের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। রাকিব হাসান জানাচ্ছেন বিস্তারিত। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর 3রা নভেম্বর তার ঘনিষ্ঠ 4 সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও AHM কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। দিবসটি উপলক্ষে সকালে পুরাতন কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী এবং শহীদ পরিবারের স্বজনরা। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু এবং চার নেতার স্মৃতি বিজড়িত বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন তারা। পরে নিজেদের প্রতিক্রিয়া জানিয়ে নতুন প্রজন্মের কাছে সুন্দরভাবে জাতীয় চার নেতার জীবনী তুলে ধরার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। শুধু এই 3রা নভেম্বর না, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বই পুস্তকে যদি আমরা তাদের জীবনীটাকে সুন্দরভাবে তুলে ধরতে পারতাম, তাহলে আমি মনে করি, আমরা বিশ্বাস করি যে নতুন প্রজন্ম ইন্সপায়ার্ড হতো এবং ভবিষ্যৎ একটি সুন্দর সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারবো। বিশ্বের সকল দেশে যেমন একটা বিচার বিভাগীয় যেমন একটা ব্যবস্থা থাকে, পাশাপাশি একটা স্বাধীন কমিশন গঠন করা হয় যে এই হত্যা খালি গুলি করলো, ঢুকে গেল, হত্যা করলো, চলে গেল, কিন্তু সেটা না। এটার সাথে যারা এটার পেছনে যারা কারিগর, কুশীলব, তাদের বিচার, তাদেরকে জানার জন্য যেন একটা স্বাধীন বিচার বিভাগীয় ব্যবস্থা কমিশন গঠন করা হয়। তৎকালীন জেল হত্যা তদন্ত কমিশনের এটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা জানতে চাই এবং তৎকালীন জেল কর্তৃপক্ষ এই ব্যাপারে তাদের ভূমিকা আমাদের জানার প্রশ্ন। দিবসটির তাৎপর্য তুলে ধরে বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধু খুনিদের পাশাপাশি জেল হত্যার আসামিদেরও দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, আমরা আংশিক বিচার রায় কার্যকর হয়েছে এবং বাকি আসামিদেরও আমরা খুঁজে বেড়াচ্ছি। তাদেরকে যখনই আমরা আমাদের আওতায় পাবো তখনই এই ফাঁসির রায় কার্যকর হবে। এই জেল হত্যার ব্যাপারেও আমরা এই রায় কার্যকরের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
তেসরা নভেম্বর জেল হত্যা দিবস, বাঙালি জাতির ইতিহাসে কলঙ্কিত অধ্যায়। 1975 সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মন্ত্রী পরিষদ সদস্য ক্যাপ্টেন মনসুর আলী এবং AHM কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। কারাগারের মতো কঠোর নিরাপত্তা বেষ্টিত জায়গায় এমন নির্মম ঘটনা ইতিহাসে নজিরবিহীন। এ নিয়ে আরও বিস্তারিত তুলে ধরেছেন সাইদুর রহমান আবির। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগারে বন্দী থাকা অবস্থায় তার অবর্তমানে মুক্তিযুদ্ধ চলাকালে মুজিবনগর সরকার গঠন, রণনীতি ও রণকৌশল প্রণয়ন, প্রশাসনিক কর্মকাণ্ড ও মুক্তিযুদ্ধ পরিচালনা, কূটনৈতিক তৎপরতা এবং মুক্তিযুদ্ধকে জনযুদ্ধে পরিণত করতে অসামান্য অবদান রাখেন জাতীয় চার নেতা। তারা হলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মন্ত্রিপরিষদ সদস্য ক্যাপ্টেন মনসুর আলী এবং AHM কামরুজ্জামান। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার আড়াই মাস পর এই দিনে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতাকে হত্যা করে ঘাতকরা। 1:45টার দিকে হঠাৎ আমাদের রুম খোলা শব্দ শুনলাম। জেলার সাহেব আসলেন, মনসুর আলী সাহেবকে বললেন আপনি একটু আসুন, আলোচনা আছে। 2 নম্বর রুম থেকে তাজউদ্দিন সাহেবকে নেওয়া হলো এবং 1 নম্বর রুমে নজরুল সাহেব এবং তাজউদ্দিন সাহেব রেখে বাকি যারা 4 জন ছিলেন তাদেরকে রুম থেকে বের করে 2 নম্বর এবং 3 নম্বর আমাদের রুমে ভাগ করে তাদেরকে দিয়ে দেওয়া হলো এবং ওনাদেরকে বলা বললো আপনারা বসুন, আপনাদের সাথে আলোচনা আছে। এই কথা বলে ওনাদেরকে 4 জনকে পাশাপাশি বসিয়ে হঠাৎ করে ব্রাশ ফায়ার করা হলো। যে প্রথমবার যে ব্রাশ ফায়ার করলো তখন যারা পড়ে গেল, মনসুর সাহেব জীবিত ছিলেন, তিনি গঙ্গার ছিলেন, পানি চাচ্ছিলেন। সেই অবস্থায় কথা শুনে ওরা আবার ফিরে এসে আবার ব্যায়নেট চার্জ করে গুলি করে আবার নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের মতো কঠোর নিরাপত্তা বেষ্টিত জায়গায় এমন নির্মম ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। 2.5 মাসের মাথায় এই জাতীয় চার নেতাকে কারাগারের অভ্যন্তরে হত্যার মধ্য দিয়ে মানুষের সামনে এটা প্রকাশ হতে লাগলো যে আসলে হত্যাকাণ্ডগুলি কোনো ব্যক্তি বা পরিবার কেন্দ্রিক নয়। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ, মানুষের আশা আকাঙ্ক্ষা যে হত্যার সূচনা হয়েছিল তারই ধারাবাহিকতা হচ্ছে 3রা নভেম্বরের এই নৃশংস হত্যাকাণ্ড। জাতীয় চার নেতাকে হত্যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় ও চেতনাকে নির্মূল করা। কিন্তু বাংলাদেশের মুক্তিকামী মানুষ সুদীর্ঘ লড়াই সংগ্রাম আর আত্মত্যাগের বিনিময়ে আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনি চক্র এবং তাদের হত্যার রাজনীতিকে পরাজিত করে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। দর্শক, এবার বিশ্ব জলবায়ু সম্মেলনের খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিশ্বকে জলবায়ু অভিবাসীদের দায়িত্ব ভাগ করে নিতে হবে। তিনি স্কটিশ পার্লামেন্ট কল ফর ক্লাইমেট প্রসপারিটি শীর্ষক অনুষ্ঠানে ভাষণে আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, নদী ভাঙন, লবণাক্ততা বৃদ্ধি, বন্যা ও খরার মতো প্রাকৃতিক ঘটনার প্রভাবিত জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হওয়া জলবায়ু অভিবাসীদের দায়িত্ব বিশ্বকে অবশ্যই ভাগ করে নিতে হবে। ক্ষতির বিষয়টি অবশ্যই সঠিকভাবে সমাধান করতে হবে। শেখ হাসিনা বলেছেন বাংলাদেশে ইতিমধ্যেই জলবায়ু বাস্তুচ্যুত 60 লাখ মানুষ রয়েছে। এছাড়া আরও অতিরিক্ত 1.1 মিলিয়ন মিয়ানমারের রোহিঙ্গাদের বোঝা যোগ হয়েছে। কোভিড-19 মহামারী মোকাবেলায় এই ক্ষেত্রে অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং CVF দূত সাইমা ওয়াজিদ হোসেন এই সময় উপস্থিত ছিলেন। We hope to have 40% of our energy from renewable sources by 2041. We are going to implement the Mujib Climate Prosperity Plan, a journey from climate vulnerability to resilience to climate prosperity. We are trying to address the challenges of climate impact because of 1.1 million forcibly displaced Myanmar nationals or Rohingyas.
because of their staying in Bangladesh, actually those areas become deforested. So it's a big challenge for us. প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। উভয় প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। স্কটিশ এক্সিবিশন সেন্টার ও COP26 ভেন্যুর ইউকে মিটিং রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিন্স চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয়ের আলোচনায় দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু স্থান পায়। স্কুল শিক্ষার্থীদের টিকাদান ও করোনা প্রসঙ্গ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকা না পাওয়ার অভিযোগ এতদিন বড়দের কণ্ঠে ছিল। এবার সেই অভিযোগ স্কুলের শিক্ষার্থীদের মুখেও। দীর্ঘ প্রতীক্ষায় ক্ষুব্ধ অভিভাবকরাও। কেন্দ্রে টিকার অপর্যাপ্ততার কারণে অনেক শিক্ষার্থীকেই ফিরে যেতে হচ্ছে। কর্তৃপক্ষ বলছেন, প্রতিদিন বরাদ্দ দেওয়া নির্ধারিত টিকার বিপরীতে শিক্ষার্থীদের সংখ্যা বেশি হওয়ায় জটিলতা তৈরি হয়েছে। ড্যানিজ রঙের রিপোর্ট। টিকা না দিলে কেমন লাগে যে আমরা এতক্ষণ দাঁড়িয়েছি সকাল থেকে শুধু টিকার, তো ওদের ওদের অন্যদিন আলাদা করতে বা আমাদের আলাদা করতে বা সেকশন করে করার কথা থাকতো। কালকে দিবে, কালকে 9টার সময় আবার আসতে হবে। এভাবেই ক্ষোভ প্রকাশ করেন শিশু শিক্ষার্থীরা। নির্ধারিত দিনে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলল না করোনার টিকা। আসতে বলা হয় পরবর্তী দিন। বনানীর চিটাগাং গ্রামার স্কুলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হাজারো শিক্ষার্থী। এর মধ্যে টিকা না পেয়ে ফিরে যেতে হয় অনেক শিক্ষার্থীকে। এই যে সকাল থেকে পড়াটাও নষ্ট, সামনে পরীক্ষা, তাদের এইটুকু দরকার ছিল। আর 32 থেকে আসছে, এত দূরে কেন কেন্দ্রটা দিছে এটা আমরা বুঝতেও পারি না। একটু কাছে দিত। হ্যাঁ, কালকে 9টার আগে আবার আসতে বলেছে, এটা তো সম্ভব না। সকাল 11টা থেকে তারপর এখানে এসে লাইনে দাঁড়ায় আছি। আমরা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো আমাদেরকে কোনো করা হয়নি। টিকা পাওনি? না, টিকা শেষ হয়ে গিয়েছে, টিকা দেওয়া হবে না। আমরা সেই দূর থেকে এসেছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে। একদিকে স্কুল থেকে টিকা কেন্দ্রের দূরত্ব নিয়ে অভিযোগ, অন্যদিকে দ্বিতীয়বার আসার ভোগান্তি নিয়ে ক্ষোভ জানান অভিভাবকরাও। এখন এইভাবে হয়রানির তো কোনো মানি হয় না। টিকা বাচ্চাদেরকে দিতে হবে, স্টুডেন্ট নিবে 12 থেকে 17 বছর বয়সে। আবার বাসায় যাবে, আবার আসবে কালকে। এটা এভাবে তো ম্যানেজমেন্ট হতে পারে না কোনো। কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, রাজধানীর 8টি কেন্দ্রের প্রতিটিতে দিনে 5000 টিকা আসার কথা থাকলেও আসছে কম। ভ্যাকসিনেশন যতটুকু অ্যাভেলেবল ওটার উপরেই তো আমরা বাচ্চা ঢুকাবো। আমরা এক্সেস বাচ্চা তো ঢুকালে তো এটা তো কোঅর্ডিনেশনের প্রবলেম হয়ে যাবে। তো সার্টেন নাম্বার অফ ভ্যাকসিনস এক একটা স্কুলের জন্য অ্যালোকেটেড। যারা কালকে পারেনি ওদেরকে আমরা আজকে সকালে ফার্স্ট প্রায়োরিটি বেসিসে সকালে তাদেরকে আগে এন্ট্রি করিয়েছি, তারপর আজকের স্কুলগুলোকে লাইন আপ করানো হয়েছে। এটা খালি আমাদের না, প্রত্যেকটা সেন্টারেই মনে হয় 2000 করে। জি, মানে 5000 করে দেওয়ার কথা বলেছিল সরকার। সেটা আমি সরি, নো কমেন্টস, সেটা আমরা জানি না। টিকা পেতে ব্যাপক আগ্রহী শিক্ষার্থীরা। টিকা নিলে আমার বাবা মারা নিচে সচেতন হতে হবে, এর জন্য। ছেলেরা অনেকক্ষণ ধরে ঢুকতেছে না, আর মেয়েরা অনবরত ঢুকে আছে। তো এখানে ছেলে মেয়েকে একটা বৈষম্য করা হচ্ছে। প্রথমত টিকা তো সবাই একটা ভয়ের একটা ব্যাপার আছে, তো অবশ্যই ভয় করতেছে। দ্রুত টিকা সমস্যার সুরাহা চান তারা। ড্যানি রং, মাই টিভি, ঢাকা। দেশে করোনায় মৃত্যু ও রোগী শনাক্তের সংখ্যা আবারও বাড়ল। গত 24 ঘন্টায় করোনায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন 256 জন। আগের দিন করোনায় মৃত্যু ছিল 3 জনের, নতুন রোগী শনাক্ত হয়েছিল 229 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে দেশে পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,70,238 জনে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27,880 জনে। সর্বশেষ 24 ঘন্টায় 19,523 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 1.31%। আগের দিন এই হার ছিল 1.14। গত 24 ঘন্টায় মারা যাওয়া 7 জনের মধ্যে 5 জন পুরুষ, 2 জন নারী। এদের মধ্যে ঢাকায় 3 জন এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে 1 জন করে মারা গেছেন। দর্শক, অন্য প্রসঙ্গ, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না, আর এই বিষয়ে সংলাপে বসার কোনো প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে 7 নভেম্বরের কর্মসূচি ঘোষণাকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ নিজেদের স্বার্থ ছাড়া কিছু করে না। এখন সামনে যদি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার না হয়, এদেশে সুষ্ঠু নির্বাচন হবে না। আর বিএনপি সহ
গণতান্ত্রিক দেশপ্রেমিক দলগুলো সেই নির্বাচনে যাবে না। আপনাদেরকে সংলাপে কেউ ডাকে নাই, আমরাও সংলাপে যাব না। আমরা তো এক কথাই বলে দিলাম যে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার না হলে আমরা নির্বাচনে যাব না। এখানে তো সংলাপের প্রশ্ন আসে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতির উন্নয়নই হচ্ছে বর্তমান সরকারের কাজ। এই সরকার মেগা প্রজেক্ট করছে মেগা দুর্নীতির জন্য। দুপুরে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ মনে করে হিন্দু সম্প্রদায় তাদের ব্যক্তিগত সম্পত্তি, সেভাবেই তাদের সাথে মেলামেশা করে, অথচ সাম্প্রদায়িক বেশিরভাগ সংঘাতের সঙ্গে আওয়ামী লীগই জড়িত বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। যে আওয়ামী লীগ মনে করে যে এই হিন্দু সম্প্রদায়ের লোকেরা বোধহয় তাদের ব্যক্তিগত সম্পত্তি এবং সেইভাবেই তাদের সঙ্গে ডিল করে। এখানে আমাদের একজন নেতা খুব চমৎকার করে বলছিলেন যে যদি এই কমিউনাল প্রবলেমগুলো হওয়ার ফলে তারা দেশ ছেড়ে চলে যায় তাহলে লাভ, যে হচ্ছে তাদের জমিগুলো তারা দখল করতে পারবে, আর যদি না যায় তারা ভোটগুলো পাবে। এটাই কিন্তু আপনার মূল বিষয়টা দাঁড়িয়ে গেছে এখানে। কুমিল্লার ঠাকুরপাড়া কালী মন্দির ভাঙচুরের মামলায় 17 আসামিকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 17 আসামিকে হাজির করে পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করেন। পরে বিচারক চন্দন কান্তি নাথ তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। একজন আসামির বয়স 18 না হওয়ায় নারী ও শিশু আদালতে তাকে পাঠানো হয়েছে। 13ই অক্টোবর পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় কুমিল্লা নগরের কয়েকটি পূজা মণ্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় মামলা হবার পর বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। দুপুরে কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানিয়েছে, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে 2 বাংলাদেশি নিহত হন। পরে নিহতদের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। নিহতরা হলেন আসগর আলী ও আরিফ হোসেন। বাংলাদেশ সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 16তম কর্নেল অফ দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সকালে চট্টগ্রাম সেনানিবাসে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে শহীদ এম.আর. চৌধুরী প্যারেড গ্রাউন্ডে মনোমুগ্ধকর ও চৌকস এই অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্নেল অফ দি রেজিমেন্ট হিসেবে সেনাবাহিনী প্রধান সামরিক রীতি অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর প্রবীণতম রেজিমেন্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছেন। অনুষ্ঠানে সেনা সদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিল কমান্ড, স্থানীয় ফরমেশন এবং বাংলাদেশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যে সমস্ত শহীদগণ ছিলেন তাদের ভিতরে আমাদের এই রেজিমেন্টে ছিলেন 12,883 জন সদস্য। এর মধ্যে রয়েছে 2 জন বীরশ্রেষ্ঠ এবং 231 জন খেতাবপ্রাপ্ত শহীদ বীর মুক্তিযোদ্ধা। দেশসেরা ইউটিউবার ও মাই টিভির পরিচালক তৌহিদ আফ্রিদির রংপুরে আগমন উপলক্ষে হাজারো ভক্ত অনুরাগীদের ঢল নামে। বিকেলে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে নামার পর সড়ক পথে ভক্তরা বিশাল মোটরসাইকেলের শোডাউন করেন। পরে দেশসেরা ইউটিউবার তৌহিদ আফ্রিদি রংপুরে পৌঁছালে বিভিন্ন পেশাজীবী মানুষ সহ ভক্ত অনুরাগীরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় ভক্তদের উদ্দেশ্যে তৌহিদ আফ্রিদি ঘোষণা করেন, ইউটিউবের মাধ্যমে দেশের সৌন্দর্যকে সারা বিশ্বে তুলে ধরার জন্য চেষ্টা করছেন তিনি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সুন্দর করে আপনাদের রংপুরটাকে সারা বিশ্বের মাঝখানে ইউটিউবের দ্বারা প্রমোট করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি এবং এই সৌন্দর্য সারা বাংলাদেশকে দেখাতে পারি। নগর দর্পণ সিটি কর্পোরেশনের কার্যাদেশ অনুযায়ী ধূপখোলা মাঠের উন্নয়ন কাজ না হওয়ায় খেলাধুলা বা অনুশীলন করতে পারছেন না গেন্ডারি এলাকার বিভিন্ন স্পোর্টিং ক্লাবের প্রশিক্ষণরত খেলোয়াড়রা। দীর্ঘদিন অনুশীলন থেকে দূরে থাকায় হতাশায় ভুগছেন তারা। কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। মান ঠিক রেখে অতি দ্রুত কাজ শেষ করার দাবি সবার। এস.এম. খোরশেদ আলমের রিপোর্টে বিস্তারিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংস্কারাধীন গ্যান্ডারিয়া ধূপখোলার মাঠ 4.47 একর জমি নিয়ে 3টি খেলার মাঠ, একটি মার্কেট ও চারদিকে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়ে চলছে উন্নয়ন কাজ। প্রকল্পটির উন্নয়ন ব্যয় প্রায় 80 কোটি টাকা। কাজ শেষ হবে ডিসেম্বরে।
সময় মতো কাজ শেষ করতে পারবে না বলেই সংশয় অনুশীলনকারী খেলোয়াড়দের। একটু বড় জায়গা ছিল, আমরা সবাই মিলে একসাথে, অনেকজন তো পুরো টিম ভাগ করে আমরা সবাই খেলতাম ভাগ করে। আমাদের অসুবিধা হয়, আমরা বেশি ভালোই কিছু শিখতে পারি না, করতে পারি না। কাজের মান নিয়েও কথা বলেন তারা। গ্যান্ডারের আশেপাশে যত ছেলেপেলে আছে এই জায়গায় এসে আপনার ক্রিকেট খেলে, ফুটবল খেলে, সবাই খেলে। তো মাঠ যদি সংক্ষিপ্ত আকারে ছোট হয়ে যায়, হ্যাঁ, তো এটা আমাদের জন্য তো একটা বিরাট লস। এলাকাবাসীও তুলে ধরেন নানা অভিযোগ। এই মাটিগুলা বিক্রি করে ফেলাইছে, এখন ইটা পাথর দিয়া এই যে মাঠের ভিতরে কত বড় বড় এইটার লেগা মনে করেন পোলাবাইনে যে খেলবো ব্যথা পাইব। এখন এটার কইব যে কেউ প্রতিবাদ করার লোক নাই। আসলে ব্যাপারটা টোটালি অপরিকল্পিত, যেহেতু সংস্কার হচ্ছে আমাদের ভালোর জন্যই, কিন্তু যদি 2-3 বছর বন্ধ থাকে মাঠ বা 3-4 বছর বন্ধ থাকে, একটা প্রজন্ম মাঠের থেকে বাইরে চলে যাবে। সরকারি কাজ তো ডিলেই হয়, সরকারি কাজ তো দ্রুত হয় না, আস্তে আস্তে হয়। সময় মতো কাজ শেষ করতে না পারলেও আগামী জুনে শেষ হবে বলে আশা করছেন ডিএসসিসির প্রধান নির্বাহী। আমরা যেই সময়ের মধ্যে আমাদের পরিকল্পনা ছিল জমিটা বুঝে পাওয়া, সকল স্টেক হোল্ডারদের সাথে আমরা নেগোসিয়েশন করে আমরা এই স্ট্রাকচারগুলো মানে আপনার ডিসমেন্টাল করে ঠিকাদারকে বুঝিয়ে দেওয়া, সেই কাজটি আমরা যত সময় করতে পারি নাই, এর মধ্যে যত দ্রুত পারা যায়। বাট আমাদের সর্বোচ্চ টাইমলাইন হলো আগামী জুন 2022, এর ভিতরে আমরা এটা সকলের জন্য উন্মুক্ত করে দিব। তবে উন্নয়ন ব্যয় বাড়বে না বলেও জানান ফরিদ আহমেদ। আমরা বাজেট বৃদ্ধি ব্যতি রেখে আমরা ন্যূনতম যেই সময়টুকু প্রয়োজন কাজটি করার সেই সময়টুকু আমরা ঠিকাদারকে দিব। কারণ যেহেতু সিটি কর্পোরেশনের একটা জনপ্রতিনিধিশীল প্রতিষ্ঠান, সুতরাং জনগণের আশা আকাঙ্ক্ষা এবং জনগণের সাথে নেগোশিয়েট করে এবং জনগণের চাহিদা অনুযায়ী করতে হবে, যে কারণে আমাদের নির্ধারিত টাইমের চেয়ে আমরা একটু পিছিয়ে আছি। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। দর্শক সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।